ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো আজকে ছোট্ট একটি ভিডিও করেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে বাইকে যে কেরোসিন তেল আমরা দিই সেটা কেন দেই, ওয়াশ করার আগে দিতে হয় না পরে দিতে হয়, এবং কেরোসিন স্প্রে করলে কি ক্ষতি হয়, কি উপকার হয়, এবং কেন করবেন, কিভাবে করবেন, কী নিয়মে করবেন, সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু কষ্ট লাগে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি খুবই উপকারী। যারা না জানেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তৈরি করা। বাইকের যত্ন কীভাবে নেবেন, তেলটা কীভাবে, কেরোসিন তেল যে বাইকে ব্যবহার করা হয় সেটা কতদিন পর পর করলে সবচেয়ে ভালো হয় এবং কিভাবে করবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যায়। তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটাতে আমরা হচ্ছে কেরোসিন তেল স্প্রে করব। তো ওয়াশের আগে না পরে, এখানে অনেক কথা হয় যে ওয়াশের পরে করলে কি সমস্যা, আগে করলে কি সমস্যা। তো ওয়াশের আগে করলে সমস্যা হচ্ছে যে ওয়াশের আগে তেল স্প্রে করে কিন্তু কোনো লাভ নেই, কারণ ওয়াশ করার ফলে সেটা কিন্তু ধুয়ে চলে যাবে। আর পরে করলে অনেকে বলতে পারে যে ধুলোবালি ময়লা আটকে। ভাই, ধুলোবালি ময়লার চেয়ে আপনার বাইকটি যে মরিচা ধরে নষ্ট হয়ে যাবে সেটা থেকে বাঁচানোর জন্যে যদি সামান্য ধুলোবালি ময়লা হয় সেটা কিন্তু আপনি পরবর্তীতে ওয়াশ করতে পারবেন। আর এমনিতেই কিন্তু 1 থেকে 1.5 মাস পর পর কিন্তু এই স্প্রে করাটা বাইকের জন্য ভালো, রং ভালো থাকে। এতে হবে কি, বাইকটা যখন আপনি বিক্রি করবেন, 2 বছর 3 বছর চালানোর পরে বিক্রি করবেন, তখন কিন্তু বাইকটা চকচকে থাকবে। হ্যাঁ, তো বিক্রি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি পাবেন। এবং রংটা ভালো রাখার জন্যে ইঞ্জিন, চ্যাসিস, চাকা, এগুলো নাট বোল্টগুলো যে থাকে এগুলো মরিচা ধরা রোধ করার জন্যে কিন্তু আপনার হচ্ছে যে স্প্রে করতে হয়, যে কেরোসিন স্প্রে যেটা আমি বলেছি সেটা। তো যাই হোক, একজন এক এক ধরনের কথাবার্তা বলে আমি সেদিকে না হয় না গেলাম। তো দেখুন না, বাইকটা কিন্তু আমি এখন ওয়াশ করব। প্রথমে যেটা বলেছি, ভালোভাবে ওয়াশ করতে হবে। এরপরে হচ্ছে বাইকের যে শ্যাম্পু করা, তারপর হচ্ছে বাইকের যে হাওয়া, এবং পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ থাকবে কি কি করতে হবে, যে নিয়মগুলো সেগুলো আমি এখানে বলে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন এখানে চাকায় কিন্তু ভালোভাবে আমি হাই প্রেসারে যে পানি, স্প্রে গান দিয়ে পানি কিন্তু পরিষ্কার করে নিতেছি। মাঠগার্ডের ভিতরে যে ময়লা থাকে এগুলো, এবং ইঞ্জিনের যে নিচে থাকে সাইডের স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, ব্যাক চেসিস, হ্যাঁ, এবং ইঞ্জিন, এবং মাঠগার্ডের নিচে প্রত্যেকটা জায়গাতে যে চেইন কাভার থাকে, এই যে দেখুন চেইন কাভারের এখানে পানি দিচ্ছি, এবং পিছনে চাকায় প্রত্যেকটা জায়গা থেকে ময়লা একদম সরিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো রকম কাদা, ময়লা, মাটি যাতে না থাকে। এরপরে কিন্তু আমরা বাইকটাকে পরবর্তী স্টেপে নিয়ে যাব। তো যাই হোক, এখন ওয়াশের কাজ চলতেছে। দেখতেছেন ভিতরের দিক থেকে যেভাবে যে চাকা ঘুরিয়ে পিছনের থেকে মাঠগাড়ির ভিতরে সব জায়গায় বাইকটাকে কিন্তু পানি দিয়ে, হাই প্রেসারে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করব। তো এখন কথা হচ্ছে যে বাইকের যে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, বাইকের যে ছোট স্পকেট থাকে এটা কেন নষ্ট হয়, কী কারণে নষ্ট হয়, এবং এটা সমস্যা হলে কী ধরনের শব্দ করে, এ সম্পর্কে একটি ভিডিও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি দেখার শেষে অবশ্যই আমার চ্যানেল ঢুকে ওই ভিডিওটি দেখে আসবেন আপনারা। তো দেখুন এই যে ভিতরের দিকটা যেমনটি বলেছি আমি, যে ব্যাক চ্যাসিস এর দিক থেকে এই যে পিছন সাইডটাতে মাঠগার্ড, এইসব জায়গায় কিন্তু প্রচুর কাদা থাকে, ময়লা থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু ভিতরে নাট বোল্ট থাকে, এখানে নিচে ইন্ডিকেটর বলেন, এবং বাইকের যে ব্যাক প্যানেল বলেন, পিছনের যে টায়ার গার্ড বলেন, এগুলো নাট বোল্টও কিন্তু এখানে প্রচুর ময়লা হয়, কাদা জমে মরিচা ধরে যায়। তো এগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে যেভাবে আমি পরিষ্কার করতেছি সম্পূর্ণ বাইকটাকে, ইঞ্জিনের নিচের সাইডটাকে, ডাবল স্ট্যান্ড বলেন, সাইলেন্সার বলেন, ইঞ্জিন সাইড এবং ট্যাঙ্কের ভিতর সাইডগুলোতে এভাবে হাই প্রেসারে পরিষ্কার করে নিতে হবে। দূরের থেকে সম্পূর্ণ বাইকটাকে পরিষ্কার করে, এই যে এবার দেখুন এখন আমি বাইকটাকে শ্যাম্পু করবো। এই যে দেখুন পুরো সম্পূর্ণ বাইকটাকে, যে ফোম ওয়াশ বলে বা অনেকে শ্যাম্পু ব্যবহার করে, তো আমি কিন্তু সম্পূর্ণ বাইকটাকে শ্যাম্পু দেবো। যে প্লাস্টিক কিটগুলো থাকে এইগুলোতে কিন্তু শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবো, কোনো রকম কোনো কাদা ময়লা যাতে না থাকে। কারণ আমি যখন স্প্রে করব তখন কিন্তু এই যে ব্যাক প্যানেলের যে কিট থাকে এগুলোতে, এবং সম্পূর্ণ বাইকটাতেই কিন্তু করবো। প্রত্যেকটা নাট বোল্ট যে আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্প্রে করা হবে। আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের জন্য আরও হেল্পফুল ভিডিও আছে আমার চ্যানেলে। যেমন বাইকের ব্যাটারি বসে যায়, ডিসচার্জ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দেই, সেটাকে কিন্তু এক চার্জ রিপেয়ার করা যায়। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার শেষে আমার এই ভিডিওটিও চ্যানেল ঢুকে দেখে আসবেন, সেখানে অনেক ইনফরমেশন পাবেন আপনারা। তো যাই হোক, এই দেখুন হেডলাইট দেখুন সামনের দিক থেকে, এবং সকআপ যে থাকে, ফ্রন্ট সকআপ, হেডলাইট, ফুয়েল ট্যাঙ্ক, চাপা, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কিন্তু এভাবে এই যে দেখুন মাঠগার্ড যে আছে এখানে ভালোভাবে কিন্তু শ্যাম্পু দিয়ে ডলে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো কাদা ময়লা যাতে না থাকে।
তাহলে কিন্তু আমি যে স্প্রে করব সেটা করে কিন্তু কোনো লাভ হবে না। এরপরে যে কি করব সেটাও আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। তো শ্যাম্পু করার পরে সম্পূর্ণ বাইকটাকে যে চাকা, রিং এগুলো সব শ্যাম্পু দিয়ে ভালোভাবে কিন্তু ফোম ওয়াশ যদি করি সেক্ষেত্রে ফোম দিয়ে ভালোভাবে এভাবে ডলে পরিষ্কার করে নিতে হবে বাইকটাকে। পরিষ্কার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা আপনাকে করতেই হবে আগে। এরপরে আমি বাইকটাকে আবার পানি দিয়ে ওয়াশ করব। দেখুন এই যে পানি দিয়ে এখন আবার হাই প্রেশারে একটু দূরের থেকে মারবো। আর পানি মারার নিয়ম হচ্ছে একটু দূরের থেকে মারতে হয় প্রেশার বেশি থাকলে। এর কারণ হচ্ছে বাইকের উপরে দেখুন নতুন বাইক কিন্তু আনার পরে চকচক করে, যে একটা গ্লেজ থাকে 2 বছর বা 1 বছর 6 মাস যাওয়ার পর সেই গ্লেজটা থাকে না। কারণ হচ্ছে ওয়াশের একটা ব্যাপার আছে। এটা দূরের থেকে করতে হয়। বাইকের উপরে একটি ক্লিয়ার কোট দেওয়া থাকে, যেটা চকচকে যেটা থাকে স্টিকারের উপরে করা হয়। এইটা হাই প্রেশারে যদি কাছের থেকে পানি মারা হয় এটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাকে সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে অন্য আরেকটি ভিডিও দিব। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, বাইকের যে ব্রেকিং পিরিয়ড, যেটা নতুন বাইক হোক অথবা পুরোনো বাইকে ইঞ্জিন রিপেয়ার করার পরে, ইঞ্জিন বাঁধানোর পরে একটা ব্রেকিং পিরিয়ড কিন্তু মানতে হয়। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি অবশ্যই দেখবেন, এখানে অনেক ইনফরমেশন আছে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন। তো ওয়াশের পরবর্তী স্টেপে কিন্তু আমরা চলে যাব। ভালোভাবে কিন্তু ওয়াশ করতে হবে শ্যাম্পু করার পরে, যাতে শ্যাম্পু কোনোভাবে না লেগে থাকে। এর পরবর্তী স্টেপ হচ্ছে এই যে হাওয়া দেওয়া। আপনি চাইলে কিন্তু অপেক্ষা করতে পারেন যে কিছুক্ষণ পানি ঝরার পরে কিন্তু হাওয়া দিতে পারেন। হাওয়া অবশ্যই দিতে হবে, কারণ বাইকে যে চাপা থাকে, সুইচ চাপা থাকে, ইলেকট্রিক ওয়ারিং থাকে, এখানে পানি চলে যায়। তো এভাবে হাওয়া দিলে কিন্তু এই পানিগুলো বের হয়ে যায়, দ্রুত শুকিয়ে যায়। হ্যাঁ, আর যদি আপনি অপেক্ষা করতে পারেন, যে হাওয়া না দিয়ে অপেক্ষা করে যে চান, সেক্ষেত্রে অপেক্ষা করতে পারেন। এরপরে হাওয়া দেওয়ার পরে অবশ্যই কিন্তু বাইকের যে ব্যাক প্যানেল এবং ট্যাঙ্ক থাকে, কিট, প্লাস্টিক কিট, এগুলো কিন্তু ভালো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। হাওয়া দেওয়ার পরেও কিন্তু পানি থেকে যায়। তো যারা বাইক চালানো ওয়াশ করেন তারা কিন্তু অবশ্যই জানেন, মেকানিক ভাইরা খুব ভালো করেই জানেন। তো ওই পানিটাকে ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে। পানি থাকলে কোনো লাভ নেই, পানির উপরে কিন্তু আমরা স্প্রে করে কোনো লাভ হবে না। অতএব এটাকে মুছে পরিষ্কার করে নিলে সব থেকে ভালো হয়। চাইলে আপনি করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু আমার মতে মুছে নেওয়াই ভালো। তো দেখুন আমি কিন্তু ক্রাশিন, যেটা স্প্রে গান বলি আমরা, আমাদের স্প্রে গানের ভিতরে আমার যতটুকু তেল প্রয়োজন ততটুকু তেল কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই তেলটা কিন্তু আমি স্প্রে গানে দেওয়ার পরে আমি স্প্রে করব। গানটাকে আমি যে স্প্রে গানের সাথে যে লাগিয়ে নিব, লাগিয়ে কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে দেখুন স্প্রে গানটাকে আমি কমপ্লিট করতেছি, এই যে লাগিয়ে। এখন কিন্তু আমি এটাকে স্প্রে করবো। আরেকটা কথা বলি, সেটা আপনাদের একটু পরে বলতেছি, আমি আগে স্প্রেটা করি সেটা। তো দেখুন স্প্রেটা আমি এখন করবো বাইক। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায়, ইঞ্জিন থেকে শুরু করে চাকা, ব্যাক চেসিস, নাট বোল্ট, ব্যাক প্যানেল এবং বাইকের যে সম্পূর্ণ প্লাস্টিক কিট, মিটার, ট্যাঙ্ক, সব জায়গায়। এই যে দেখুন ডাবল স্ট্যান্ডের ভিতরে, পিছনের চাকায়, স্প্রিং, সাইলেন্সার সহকারে এবং প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্প্রেটা আমি করব। হ্যাঁ, এই পাশে করলাম এবং অপোজিট পাশে করব। এবং এই যে দেখুন ব্যাক প্যানেল, কিট, নাম্বার প্লেট, সব জায়গায় কিন্তু আমি স্প্রেটি করব। কেরোসিন স্প্রে করলে হবে কি, আপনার রংটা চকচক হবে। স্প্রে করার পরে আপনি নিজে দেখতে পারবেন যে কী অবস্থা হয়, বাইকের যে কালারটি সেটি কীভাবে চকচক করে, গ্লেজ চলে আসে। এরপরে আরও একটি স্টেপ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো যেমনটি বলেছিলাম যে বাইকের বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন অয়েল লিক করে, এটা কিভাবে, কেন করে, কিভাবে বন্ধ করবে সম্পর্কে একটি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এটাও খুব উপকারী আপনাদের জন্য। তো যাই হোক, দেখুন স্প্রে করা শেষ। এখন কিন্তু বাইকের যে গ্লেজটা সেটা কিন্তু একটু অন্যরকম চলে এসেছে, নতুনের মতোই কিন্তু চকচক করতেছে। এরপর এখন এটাকে কিন্তু এভাবে যে তেল দিয়ে রেখে দিব সেটা না। ইঞ্জিনটা একটু দেখুন, এই যে ইঞ্জিনের কাছে নিয়ে গেলাম, ইঞ্জিনের কাছে ক্যামেরাটা নেওয়ার পরে দেখুন, এবং চেইন কাভার, সকাপ, চাকা, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু চকচক করতেছে। তো এরপরে যেটা বলেছি, এখন আপনারা চাইলে কিন্তু যে ট্যাঙ্ক এবং ব্যাক প্যানেল এগুলো কিন্তু সুতি কাপড় দিয়ে মুছে দিতে পারেন হালকা করে, কোনো অসুবিধা হবে না। এটা মুছে দিলে ভালো হয়, কারণ ট্যাঙ্ক এবং কাভারে ময়লাটা ধরবে না। তো এটাই ছিল আজকে ভিডিও।